মডুলেশনের নাম তো আমরা শুনেছি না, কি বলেন তো? ফার্স্ট লেকচারে ছিল কি জিনিসটা কি বলেন? কি রিঅ্যাক্ট করে, কার সাথে অ্যাড করেন? মেসেজ সিগন্যালের সাথে সাথে একটা ক্যারি সিগন্যাল করতে দেখি 24 মিনিট কেন? সিগন্যাল শুরুতে থাকে আমাদের যে মেইন কিভাবে? এটার সাথে ম্যাম হাই ফ্রিকোয়েন্সি অ্যাড করে আউটপুটটা পাস করব। এটা কি কোন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে নিব না না, এটাকে প্রথমে যখন আমি সেন্টার থেকে নিব, নেওয়ার পরে তো এটা ক্ষমতা বাড়াই, তারপরে হচ্ছে আমি পাঠাবো, কারণ এটা তো পাঠানোর জন্য শক্তি দেওয়া দরকার। ওইটার মানে জন্য অনেক কারণেই আসলে আমরা মডুলেশন করি, মিটল যেটা করলে মানে একটা কারণ হতে পারে, বাট মেইন কারণটা কি আসলে কেন হলো? আমাদের যে ইনপুট যে সিগন্যালটা থাকে, সিগন্যালটা খুবই শব্দমানে, যার কারণে ফ্রিকোয়েন্সি কম হয়। ফ্রিকোয়েন্সি কম হয়। এটাকে ক্যারি করার জন্য ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করি আমরা, ধরেন এটা হাই ফ্রিকোয়েন্সি হয়, এটা চাইতে পারি। মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আমার মেইন সিগন্যালটা কোনোভাবে মানে আনচেঞ্জড অবস্থায় থাকে, আনডাইরেক্টেড ভাবে পৌঁছাতে পারে, এজন্য একটা এক্সট্রা সিগন্যাল অ্যাড করি। মানে সোজা কথা যে আমাদের অরিজিনাল সিগন্যাল বা মেসেজ সিগন্যাল যেটা আমরা ট্রান্সমিট করতে চাই ওটা যাতে মানে সুরক্ষিত থাকে, ডিসটরশন ছাড়া যাতে রিসিভার পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, যাই হোক আপনারা অনেক কিছু জানেন, আমার বেশি কিছু বলতে হবে না। আচ্ছা, আজকে টপিকই হচ্ছে আমাদের এক কথা না, পড়া জিজ্ঞেস করবো কিছু। আচ্ছা দেখেন, সো মডুলেশন আমরা কম বেশি সবাই জানি মডুলেশন কি, তাই না? মডুলেশন হচ্ছে এমন একটা প্রসেস সেখানে আমরা দুই ধরনের সিগন্যালকে কম্বাইন করি। দুই ধরনের সিগন্যালের মধ্যে কি 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 থাকে? দুটো সিগন্যালের একটা হচ্ছে মেসেজ সিগন্যাল আর একটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, তাই তো? সো এটার মধ্যে এই যে দুই ধরনের সিগন্যাল বললাম, এই দুই ধরনের সিগন্যালের মধ্যে একটা থাকে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি আর একটা থাকে হাই ফ্রিকোয়েন্সি, তাই না? কোনটা লো ফ্রিকোয়েন্সি? মেসেজ সিগন্যাল। মেসেজটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সির সিগন্যাল। তো এই লো ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলোকে আমরা যদি এমনি ট্রান্সমিট করি তাহলে অনেক রকমের অসুবিধা আছে। ঠিক আছে, অনেক রকমের অসুবিধা আছে। প্রথম অসুবিধা হচ্ছে যেহেতু তার ফ্রিকোয়েন্সি কম, যখন তাকে আমরা ট্রান্সমিট করব, কিছু দূর ট্রান্সমিট করার পর আমরা দেখেছি যে সিগন্যাল যদি আমার ওয়্যার্ড মিডিয়াম দিয়েও পাস করে বা যদি ওয়্যারলেস মিডিয়ামও ব্যবহার করে তাও নয়েজ বা ডিসটরশন অ্যাড হয়, হয় না? শুধু ওয়্যারলেসে ট্রান্সমিট করলেই যে নয়েজ অ্যাড হবে তা তো না, ওয়্যার্ড দিয়ে যখন ট্রান্সমিট করছে তখনও তো সিগন্যালের সাথে নয়েজ অ্যাড হচ্ছে। তো এই যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো যদি আমরা এমনি ট্রান্সমিশন করি তাহলে নয়েজ বা আদার্স ইন্টারফারেন্সের কারণে ডিসটরশন হয়, সিগন্যাল লস হয়। তো এইটাকে যাতে আমরা রিডিউস করতে পারি সেই জন্য আমরা আরেকটা হায়ার ফ্রিকোয়েন্সির সিগন্যালের হেল্প নেই, যার নাম হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। কেন? কারণ সে আমাদের মেসেজ সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যায়। ঠিক আছে, তো যখন এই দুইটা সিগন্যালকে আমরা কম্বাইন করি তখন তাদের সিগন্যাল স্ট্রেংথ বা ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। ঠিক আছে, তখন ইজিলি তারা কি করতে পারে, লং ডিসটেন্সে ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে, আচ্ছা যেমন ওই যে পেপার আর স্টোনের গল্প তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? যে আপনি যদি পেপারকে এমনি মোড়ায় যদি ছুঁড়ে মারেন বাতাসে তাহলে খুব বেশি দূর পর্যন্ত তো যায় না, কাছাকাছি পড়ে যায়। বাট ওটার ভিতরে যদি আপনি শক্ত কিছু ভারী কিছু ইনসার্ট করেন, একটা পাথর যদি ওটার মধ্যে ঢুকায় তারপর যদি ছুঁড়ে মারেন তাহলে অনেক দূর পর্যন্ত যাবে। তো এখানে স্টোনটা কিন্তু আমার ক্যারিয়ার হিসেবে কাজ করে, তাই না? পেপারটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল বা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ঠিক আছে, তো আরো কি কি কারণে আসলে আমরা মডুলেশন করি সেটা আমরা সামনে দেখব। সো আমরা কি করি, মডুলেশন প্রসেসের মধ্যে এই দুইটা সিগন্যালকে কম্বাইন করে সিগন্যাল স্ট্রেংথ বাড়িয়ে সিগন্যালকে ট্রান্সমিট করি। এখন এখানে কি নয়েজ দ্বারা ইন্টারফারেন্স হয় না মডুলেটেড সিগন্যালে? ডেফিনেটলি হয়, কিন্তু হলেও আমার মেসেজ সিগন্যাল বা অরিজিনাল সিগন্যালটা তেমন কোনো ডিসটরশন হয় না, যেটা হয় সেটা আমরা রিডিউস করতে পারি বা রিকভার করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে বলছি যে দুইটা সিগন্যালকে আমরা যে কম্বাইন করছি সেখানের মধ্যে যেটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা মেসেজ সিগন্যালের কোনো প্যারামিটারকে চেঞ্জ করতে পারবো না। একটা সিগন্যালে কয়টা প্যারামিটার থাকে?
bandwidth over the frequency. কি বলেন অ্যামপ্লিটিউড বলছেন টাইম বলছেন আর ফ্রিকোয়েন্সি ফেজ ঠিক আছে টাইম তো থাকবেই টাইমের রেসপেক্টে তো সিগন্যালকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি তাই না সময়ের সাথে যে পরিবর্তন হয় সেই তো সিগন্যাল হয় বাট সো টাইমকে আমরা হচ্ছে মানে আলাদা করে বিশেষভাবে কাউন্ট করার কোনো প্রয়োজন নাই সো মেইনলি হচ্ছে তিনটা প্যারামিটার হ্যাঁ অ্যামপ্লিটিউড তারপর ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ ঠিক আছে সেই তিনটা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটারকে আমরা চেঞ্জ করি এট এ টাইম সিগন্যালের প্যারামিটার এখন কথা হচ্ছে যে সিগন্যাল তো দুইটা এখানে তো আমি দুই ধরনের সিগন্যাল ব্যবহার করছি তাহলে কার প্যারামিটারকে চেঞ্জ করব প্যারামিটারকে চেঞ্জ করব হচ্ছে ক্যারিয়ারে ঠিক আছে মেসেজের কোনো প্যারামিটারকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না আমরা চেঞ্জ করব হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যালের এই যে তিনটা প্যারামিটার বললাম এই তিনটা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটার এট এ টাইম চেঞ্জ করতে হয় ঠিক আছে যে কোনো একটা প্যারামিটারকে এট এ টাইম চেঞ্জ করতে মানে এট এ টাইম আপনি দুটো প্যারামিটার সবগুলো প্যারামিটারকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না তো দেখেন এইজন্য বলেছে it's a process by which some of the characteristics of a carrier wave such as amplitude phase or frequency is varied as per the amplitude of modulating signal এখানে modulating signal মানে কিন্তু মেসেজ সিগন্যালকে বুঝিয়েছে ঠিক আছে মেসেজ সিগন্যালের কিন্তু অনেকগুলো নাম আছে যেমন মেসেজ সিগন্যাল বেস ব্যান্ড সিগন্যাল বলে ঠিক আছে তারপরে হচ্ছে মডুলেটিং সিগন্যাল আফটার মডুলেশন যেটা পাই ওটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল হ্যাঁ আচ্ছা এখন এই যে বললাম যে এট এ টাইম এই তিনটা প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটারকে আমরা চেঞ্জ করব এবং এইটা এইভাবেই হচ্ছে মডুলেশনের টাইপসগুলো জেনারেট হয় বুঝতে পারছেন এইভাবেই হচ্ছে মডুলেশনের টাইপসগুলো জেনারেট হয় যেমন ধরেন যখন আমি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব ঠিক আছে ক্যারিয়ার সিগন্যালের যখন অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করব তখন এক রকমের মডুলেশন হয়ে যাবে যেমন ওটার নাম হচ্ছে যদি অ্যানালগ হয় তাহলে এএম যদি ডিজিটাল হয় তাহলে এএসকে এরকম আর কি মানে অ্যামপ্লিটিউড যেখানে ভ্যারি করবে সেখানে হবে হচ্ছে ওইভাবে আর কি মডুলেশনের টাইপস আছে মডুলেশনের টাইপস করা যাচ্ছে এটা ধরেন আমার মেসেজ সিগন্যাল হ্যাঁ এটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যাল তো এই ক্যারিয়ার সিগন্যালে দেখেন এখানে তার ফ্রিকোয়েন্সি সেম অ্যামপ্লিটিউড ভ্যারি করছে না কিন্তু কোথাও এখানে যেরকম অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন আছে এখানে কিন্তু অ্যামপ্লিটিউডের কোনো ভেরিয়েশন নাই তারপর ফেজও চেঞ্জ নাই একই ফেজে সবাই চলছে সো এইটার যে কোনো একটা প্যারামিটার চেঞ্জ করব কখনো ধরেন মডুলেটেড সিগন্যালের চেহারা হয়তো এরকম হবে ঠিক আছে কখনো আবার ধরেন দেখা যায় কি নিচে লিখলে আচ্ছা যাই হোক আমি নিচে আবার আসবো এগুলো ঠিক আছে তো মডুলেশন প্রসেস কি এটা আমরা বুঝছি বা জানি সবাই এবার আসি আমরা যে মডুলেশন আমি কেন করব মানে প্রয়োজন কি আসলে কেন করব না করলে কি হবে তো না করলে কি হবে প্রথম কারণ আমরা সবাই জানি তাই না জি ম্যাম না করলে কি হবে ওই যে লো ফ্রিকোয়েন্সির অরিজিনাল সিগন্যালগুলোকে তো আমি ট্রান্সমিট করতে পারছি না তাই না ডিসটরশন হয়ে সিগন্যাল লস হয়ে হারিয়ে যাবে পারবো না সো সিগন্যালের স্ট্রেংথ বাড়ানোর জন্য ডেফিনেটলি আমার ক্যারিয়ারের হেল্প নিতে হবে এখন কেউ যদি বলে যে এখানে আমি বলছি যে ক্যারিয়ার সিগন্যালটা হবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তাহলে আমরা মেসেজই সরাসরি কেন হাই ফ্রিকোয়েন্সিতে জেনারেট করতে পারি না সম্ভব কেন না আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সিতে এটা তো একটা সোর্স থেকে হইতেছে সোর্সের ফ্রিকোয়েন্সি যা আমার তো মেসেজের ফ্রিকোয়েন্সি তাই হবে এক্স্যাক্টলি হ্যাঁ কারণ এটা তো সোর্স থেকে জেনারেট হচ্ছে সিগন্যালগুলো আপনি ভয়েস সিগন্যাল যদি নেন হ্যাঁ তো ভয়েসের তো নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি আছে তাই না ওকে সর্বোচ্চ ওটার থেকে বেশি কি সোর্স থেকে আনতে পারবেন আমরা যে কথা বলি নির্দিষ্ট রেঞ্জের ফ্রিকোয়েন্সি তো আমরা ব্যবহার করছি বা আমরা ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তো জেনারেট করছি এর থেকে বেশি সম্ভব আপনি যত এটাকে অ্যামপ্লিফাই করেন যতই যাই করেন মানে ওই হায়ার রেঞ্জে তো আসলে পৌঁছানো সম্ভব না সেই জন্য আমাদেরকে মানে এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালে আসলে আমি কিছু করতে পারতেছি না কারণ একটা সোর্স থেকে জেনারেট হচ্ছে তাই না
আচ্ছা আরেকটা কথা বলে নেই, স্লাইডের বাইরে কিন্তু অনেক কথাবার্তা আমরা বলি যেগুলো স্লাইডে নাই, বা আজকের স্লাইডে ওইখানে অনেক কিছু আলোচনা হবে যেগুলো স্লাইডের মধ্যে নাই। তো যদি খাতার মধ্যে একটু না লেখেন তাহলে কিন্তু এগুলো আর পরে মনে থাকবে না। হ্যাঁ, আর ক্লাসে মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় হচ্ছে লিখতে হবে। আপনি যদি নিজের মতো করে লিখেন, যে ক্লাসে হোক না কেন নিজের মতো করে লিখেন, দেখবেন যে টিচারের সাথে সাথেই আপনি আগাচ্ছেন, পড়ার মধ্যে থাকবেন। আর যদি এমনি থাকে কেউ বসে বসে ফোন চাপতেছেন, কেউ কি করতেছেন না করতেছেন, অন্যদিকে তাকিয়ে আছেন, অন্য মনস্ক আছেন, এখান থেকে দেখলেই বোঝা যায় কে আসলে ক্লাসে আছে কে ক্লাসে নাই। আলটিমেটলি কিন্তু পারবেন না পরে জিনিসগুলো যদি মনে না রাখেন, না বুঝে, তাহলে মুখস্থ করে পারবেন না। হ্যাঁ, আর মুখস্থ করে পরীক্ষায় হয়তো পাস করতে পারবেন, আর আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কিন্তু পরীক্ষায় পাস করা না, তাই না? সেই জন্য বলছি যে সব ক্লাসে লিখবেন। হ্যাঁ, যে যাই পড়াবে সেগুলো সব লিখবেন নিজের মতো করে, দেখবেন যে পড়া ক্লাসে হয়ে গেছে। বুঝতে পারছেন? আমরা তো মানুষ, মাথার মধ্যে একটা কত চিন্তা ভাবনা ঘুরে, তো ক্লাসে মনোযোগ রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন যেটা বলছিলাম যে বেসব্যান্ড আর মেসেজ সিগন্যাল। বেসব্যান্ড সিগন্যাল বলছে আসলে সেই ধরনের সিগন্যালকে, মানে মডুলেশনের আগ পর্যন্ত যে সিগন্যালগুলো, র যে সিগন্যালগুলো, মানে অরিজিনাল সিগন্যাল যেগুলো, ওগুলাকে বেসব্যান্ড সিগন্যাল বলে। হ্যাঁ, যেমন ধরেন সামনে যদি সুযোগ পাই আমরা বেসব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম করব, মানে ধরেন সবসময় যে সিগন্যাল আমরা মডুলেশন করে ট্রান্সমিট করি তা কিন্তু না, শর্ট ডিসটেন্সে কিন্তু আমরা মডুলেশন ছাড়াও ট্রান্সমিট করি। বুঝতে পারছেন? সো ওটাকেই বলা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, যেখানে মডুলেশন ছাড়া সিগন্যালকে ট্রান্সমিট করা হয়। বুঝতে পারছেন? স্পেশালি ডিজিটাল সিগন্যালগুলো, হ্যাঁ, তাহলে শর্ট ডিসটেন্সে পাঠাবেন, ঠিক আছে? শর্ট ডিসটেন্সে সিগন্যাল ট্রান্সমিট করবে, তখন হচ্ছে আমরা কি করি, ডিজিটাল সিগন্যালগুলোকে লাইন কোডিং করে কেবল দিয়ে ট্রান্সমিট করে দেই। বুঝতে পারছেন? সো ওগুলোকে বলা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, যেখানে সিগন্যাল ট্রান্সমিট করি ছাড়া, মডুলেশন ছাড়া। আর মডুলেশন করে যখন পাঠাই তখন ওটার নাম হয়ে যায় পাস ব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম। মডুলেশন করে, হ্যাঁ, পাস ব্যান্ড মডুলেশন করে যখন ট্রান্সমিট করি তখন ওটার নাম হচ্ছে পাস ব্যান্ড, যে সিস্টেম দিয়ে ট্রান্সমিট করছি ওটার নাম হচ্ছে পাস ব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম। আর উইদাউট মডুলেশন যখন আমরা সিগন্যাল ট্রান্সমিট করি সেই সিস্টেমটাকে বলা হচ্ছে বেসব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে? তো দেখেন আমরা বেসব্যান্ড সিগন্যালগুলোকে হচ্ছে মডুলেশনের আওতায় কেন আনি? প্রথম রিজন হচ্ছে সিগন্যালের স্ট্রেংথকে ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন কি বলেছে, প্রিভেনশন অফ মেসেজ সিগন্যাল ফ্রম মিক্সিং। আপনি আমাদের আসলে উদ্দেশ্য কি, শুধু একটা সিগন্যাল ট্রান্সমিটার থেকে রিসিভার পর্যন্ত একটা সিগন্যাল ট্রান্সমিশনের জন্য যদি আপনি একটা করে লাইন ইউজ করেন, চ্যানেল ইউজ করেন, তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য ইফিশিয়েন্ট না, তাই না? কারণ তাহলে দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিগন্যালের জন্য আপনার ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করতে হচ্ছে, আপনার চ্যানেল অ্যালোকেট করতে হচ্ছে, লাইন ক্রিয়েট করতে হচ্ছে। সো এটা আমাদের জন্য কিন্তু ইফিশিয়েন্ট না। আমাদের জন্য ইফিশিয়েন্ট কোনটা, যে আমি একটাই চ্যানেল ইউজ করে যদি মাল্টিপল সিগন্যাল ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে কানেকশন কমে আসলো, আমার হচ্ছে ব্যান্ডউইথের প্রপার ইউটিলাইজেশন করতে পারলাম। কিভাবে? ওয়ান টু ওয়ান যদি আমরা কানেকশন টানি, তাহলে ওয়ান টু ওয়ান কানেকশন টানা মানে ওর জন্য আপনি একটা ডেডিকেটেড চ্যানেল ক্রিয়েট করে রাখছেন। তো এখন সবাই যদি ধরেন এখানে আমরা 15-20 জন যতজন আছি সবার জন্য একটা করে লাইন ক্রিয়েট করা, এখন কেউ হয়তো ওই পার্টিকুলার একটা টাইমে নেটওয়ার্ক অ্যাক্টিভ নাই, কিন্তু তার জন্য কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে আছে, তার জন্য একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করা আছে। তো ওই ফ্রিকোয়েন্সিটা ওই সময়ের জন্য কিন্তু নষ্ট হচ্ছে, লস হচ্ছে। তো ওটা আমরা কিন্তু পার্টিকুলার আরেকজনকে দিলে সেই ইউজ করতে পারতো, যেটা এখন কিন্তু যে এখন না, মানে মোবাইল ফোনে যেটা ইউজ হয় ফ্রিকোয়েন্সি রিইউজ বলে যেটাকে, যে বিভিন্ন সেল ক্রিয়েট করা থাকে, এক এক সময় এক এক ফ্রিকোয়েন্সিতে এক একজন, ধরেন সবার কাছে তো সেলফোন আছে না, নেটওয়ার্ক ক্রিয়েট করা আছে, বাট এখন কি আমরা সবাই ফোনে কথা বলছি না, কিন্তু আমাদের জন্য যদি ডেডিকেটেড করে রাখতো তাহলে এই ব্যান্ডউইথগুলো নষ্ট হতো, আলটিমেটলি কমিউনিকেশন সবার জন্য পসিবল হতো না, ঠিক আছে? সো এখানে ফ্রিকোয়েন্সি রিইউজ করে করে ব্যবহার করা হয়, ব্যান্ডউইথের ইউটিলাইজেশন করা হয়। তো এটাই আর কি, যে আমরা চাই যে আমাদের মাল্টিপল সিগন্যালকে যাতে আমরা চ্যানেল, যে আমাদের যে রিসোর্সগুলো আছে ওগুলোকে ইফিশিয়েন্টলি ইউজ করতে, মাল্টিপল সিগন্যালকে একটা
একটা চ্যানেল দিয়ে যদি আমি ট্রান্সমিট করতে চাই তাহলে আমার ব্যান্ডউইথ বেঁচে যাচ্ছে, তারপর হচ্ছে আপনার এই ইন্ডিভিজুয়াল কানেকশন ওটাও রিডিউস হয়ে আসছে, আপনার জন্য কস্ট ইফেক্টিভ হচ্ছে। হ্যাঁ, তো এই জায়গাটাতে যখন আমরা মাল্টিপল সিগন্যালকে একত্রিত করে ট্রান্সমিট করি, সেখানে আপনি ধরেন 3টা সিগন্যালকে একসাথে ট্রান্সমিট করতে চাচ্ছেন একটা চ্যানেল দিয়ে, তো ওদের মধ্যে যদি আপনি আলাদা কোনো মেকানিজম ইউজ না করেন তাহলে সিগন্যালগুলো মিক্সিং হয়ে যাবে না, ইন্টারফারেন্স হবে না। হ্যাঁ, যদি আপনি এই যে কোয়েক্সিয়াল টুইস্টেড পেয়ারের কথা যদি চিন্তা করেন, আপনি যদি আলাদা করে যে গ্রাউন্ডেড ওয়্যার যেটা আমরা ব্যবহার করছি ওটা যদি না করতাম, হ্যাঁ, তাহলে ইন্টারফারেন্সের সংখ্যা আরো বেশি হতো না নিজেদের মধ্যে। হ্যাঁ, তারপরে ক্রসটক বেশি হতো, মানে সিগন্যাল লিক হয়ে আরেক চ্যানেলে ঢুকে যেত। ঠিক আছে, ওইরকম আর কি, যে আমি একটাই চ্যানেল দিয়ে যদি আমার সিগন্যালগুলোকে ট্রান্সমিট করি, 3 রকমের সিগন্যাল, ধরেন এখান থেকে সোর্স 1 থেকে এক রকমের সিগন্যাল আসলো, কি আপনারটা মানে একটা দিছি, তিনটা থেকে 3 রকমের সিগন্যাল আসলো। এই একটা চ্যানেল দিয়ে যখন ট্রান্সমিট করবে, সেটা লাইভ সিগন্যাল হোক বা আপনার ফ্রিকোয়েন্সি হোক, যেটাই হোক, এখানে যদি আপনি মাল্টিপ্লেক্সিং না করেন তাহলে ডেফিনেটলি সিগন্যাল ক্রসটক হয়ে যাবে এবং একটার সাথে একটা মিক্স আপ হয়ে গেলে আপনি বুঝবেন কিভাবে যে আমি কাকে কোন সিগন্যালটা কোথায় পাঠাবো, তাই না? সেই কারণে কিন্তু আমরা মাল্টিপ্লেক্সিং অ্যাপ্লাই করি। হ্যাঁ, মাল্টিপ্লেক্সিং অ্যাপ্লাই করি, ধরেন যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে যদি বলি যে আমি এক একটা, এখানে আমার 3 জন ইউজার আছে, 3 জন ইউজারকে আমি 3 রকমের ফ্রিকোয়েন্সি অ্যালোকেট করব, তাহলে তার মিক্সিং হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? 3 রকমের সিগন্যাল সোর্স যদি আমার থেকে থাকে তাহলে 3 রকমের ইনপুট সিগন্যাল আসবে। ধরেন কাউকে আমি রড ফ্রিকোয়েন্সি দিলাম, কাউকে এর থেকে একটু হায়ার ফ্রিকোয়েন্সি দিলাম, কাউকে দিলাম আর একটু হাই। দেখেন এখানে কম্পোজিট সিগন্যাল হইলেও আপনি কিন্তু ইজিলি এখান থেকে 3 রকমের সিগন্যালকে আইডেন্টিফাই করতে পারবেন, আলাদা করতে পারবেন, তাই না? সেপারেট করতে পারবো। তো এগুলো কখন পসিবল? যখন আমি মাল্টিপ্লেক্সিং করব বা মডুলেশন করব। মডুলেশন করেও কিন্তু সেটা পসিবল। আপনি মডুলেশন যখন করবেন, ক্যারিয়ার সিগন্যাল যখন আপনি চুজ করছেন, এক একটাকে এক এক ক্যারিয়ার আমি অ্যালোকেট করব, হায়ার ফ্রিকোয়েন্সি দিব, বাট এক একজনকে আমি এক এক রকমের ক্যারিয়ার সিগন্যাল অ্যালোকেট করব। যখন ওদের ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে যাচ্ছে, ডেফিনেটলি এদের মধ্যে মিক্সিং হওয়ার আর কোনো সুযোগ নাই। ইন্টারফারেন্স কিন্তু একেবারেই কমানো যায় না, বাট ওই যে একদমই যে ওয়ার্স্ট কেস যেটা, যেখান থেকে আপনি সিগন্যালকে রিট্রিভ করতে পারবেন না, ওই রকম কেস আর হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছেন? তো এই জন্য মডুলেশন আমাদেরকে হেল্প করে ওই সিগন্যাল মিক্সিংটাকে প্রিভেন্ট করতে। কিভাবে করে? ওই যে আমি এক একটা সোর্সকে আমি বা এক একটা সিগন্যালকে আমি এক এক রকমের ক্যারিয়ার সিগন্যাল দিয়ে মডুলেট করতে পারছি, করলেই তো আলাদা হয়ে গেল, তাই না? সো এটা আরেকটা রিজন। হ্যাঁ, আমরা কোন সিগন্যাল দেখে বুঝবো কিভাবে যে এটাকে মডুলেশন করা লাগবে নাকি লাগবে না? মডুলেশন করা লাগবে কি লাগবে না, আমি ওই যে ডিসটেন্সের উপর ডিপেন্ড করছে না, যে আমি সিগন্যালটাকে কিভাবে ট্রান্সমিট করছি। আমি বুঝবো কিভাবে যে আমার এই সিগন্যাল এতটুকু ডিসটেন্স পর্যন্ত যেতে পারবে? কেন, আপনি ধরেন ভয়েস সিগন্যাল ট্রান্সমিট করবেন, ঠিক আছে? ধরেন আপনি নরমালি আমরা মাইক্রোফোন যখন ইউজ করি, হ্যাঁ, তো মাইক্রোফোনে আমি কি করছি, আমি যখন ভয়েস সিগন্যালটা দিচ্ছি, ঠিক আছে, এটা তো আমার শর্ট ডিসটেন্সের মধ্যেই কভার করছে, মানে এটা তো আমার ইয়ে দিয়ে যাচ্ছে না, মানে অ্যান্টেনা দিয়েও ট্রান্সমিট করছে না, আর আমি অপটিক্যাল ফাইবার দিয়েও ট্রান্সমিট করছি না, ওকে দূরে। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমি কখন সিগন্যালটাকে কোথায় ট্রান্সমিট করছি বা কি পারপাসে আমার সিগন্যালটাকে ব্যবহার করছি। বুঝতে পারছেন? তার উপরে ডিপেন্ড করছে। মানে এটা তো ধরেন এমন না যে আমি সিলেক্ট করে দিচ্ছি যে আমার এই সিগন্যালটা এখন মডুলেট করে যাবে কি যাবে না, তা কিন্তু না। আপনি যখন ভয়েস সিগন্যাল ট্রান্সমিট করবেন, যখন আমি মোবাইল ফোন ইউজ করছি, ডেফিনেটলি এখানে মডুলেশন হয়েই পাস করবে। বুঝতে পারছেন? কারণ এই যে আমার সিগন্যালটাতে মোবাইল থেকে যে বের হচ্ছে, নিশ্চয়ই সিগন্যালটা কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে, কোনো না কোনো টাওয়ার থেকেই তো সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে। তো টাওয়ার থেকে যখনই ট্রান্সমিট হবে, অবশ্যই মডুলেশন ছাড়া তো আর সে ট্রান্সমিট হতে পারবে না। হ্যাঁ, আবার ধরেন আমরা যে ল্যান্ড কানেকশন গুলাতে যখন আমার সিগন্যাল ট্রান্সমিট করে, এখানে কিন্তু মডুলেশন ছাড়াই যাচ্ছে, যেটাকে ওই যে আমরা বলছি বেসব্যান্ড ট্রান্সমিশন। এখানে আবার আরেকটা কাজ হয়, লাইন কোডিং হয়। লাইন কোডিং এর নাম হয়তো আপনারা দুই একটা শুনেছেন, ওই যে এনআরজেড, আরজেড, এগুলোর নাম শুনেছেন? ইউনিপোলার, বাইপোলার, শুনছেন? নন রিটার্ন টু জিরো সিকোয়েন্স। আচ্ছা, এই যে আমাদের যে ডিজিটাল সিকোয়েন্স গুলো থাকে আর কি, 0011, হ্যাঁ, এগুলা তো বিট সিকোয়েন্স জেনারেট হয় অ্যানালগ থেকে। অ্যানালগ থেকে ডিজিটাল যখন আমরা কনভার্ট করি, সিরিজ অফ বিট পাই, তাই না? তো এইগুলাকে হচ্ছে পরে
পরে লাইন কোডিং করে মানে জিরো গুলাকে আমি এক রকমের ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি, ওয়ান গুলাকে আমি এক রকমের ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করি। বুঝতে পারছেন? এটাকে বলা হয় হচ্ছে লাইন কোডিং। এগুলোর অনেকগুলো টেকনিক আছে, যেমন আমি বললাম যে হ্যাঁ ইউনিপোলার, বাইপোলার। ইউনিপোলার মানে কি? একটা পোল। তার মানে ধরেন আমি যদি এটার উপরে ইউনিপোলার লাইন কোডিং টেকনিক অ্যাপ্লাই করি, তার মানে এখানে আমি এক ধরনের ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যে 1 এর জন্য আমি হাই ভোল্টেজ দিব, 0 এর জন্য 0। আবার যদি এটা বাইপোলার হয়, ধরেন এটা যদি ইউনিপোলার হয়, প্রথমে 0 0 আছে, তাহলে আমি 0 গেলাম, পরের ধরেন আমার 3টা বিট আছে হাই, তাহলে হাই এর জন্য আমি এক রকমের, সোজা কথা আমি এখানে অন্য এক রকমের ভোল্টেজ ব্যবহার করছি। ঠিক আছে? হাই এর জন্য ম্যাক্সিমাম একটা ভোল্টেজ ধরে নিলাম। এখন যদি এটা বাইপোলার হয়, তাহলে আমাকে দুইটা পোল ইউজ করতে হবে, পজিটিভ আর নেগেটিভ। তাহলে আমি 0 এর জন্য ধরেন আমি নেগেটিভ ভোল্টেজ ধরবো, 1 এর জন্য আমি পজিটিভ ভোল্টেজ ধরবো। তো বাইপোলারও কিন্তু আবার কয়েক রকমের হয়, কয়েক রকম না, 2 রকমের আর কি। একটা 0 তে রিটার্ন করে, একটা তো করে না। আসবো আমরা, যদি সুযোগ হয় আমরা লাইন কোডিং করব। ঠিক আছে? তো এরকম আর কি আমার সিস্টেমের উপর ডিপেন্ড করছে যে আসলে এখানে মডুলেশন হয়ে সিগন্যাল ট্রান্সমিট করবে নাকি মডুলেশন ছাড়াই আমার সিগন্যাল ট্রান্সমিট করছে। ঠিক আছে? পারপাসের উপরও ডিপেন্ড করছে। তাহলে এই দুইটা পয়েন্ট ক্লিয়ার। একটা গেল হচ্ছে মডুলেশন আমাদেরকে সিগন্যালের স্ট্রেংথ ইনক্রিজ করতে হেল্প করে, আর একটা হচ্ছে মিক্সিং হওয়া থেকে আমাদেরকে সিগন্যালগুলোকে প্রিভেন্ট করে, যে একটা সিগন্যাল আরেকটার সাথে মিক্সিং হয়ে ইন্টারফারেন্স হবে, এটা হওয়ার সুযোগটা এখানে কম। কিভাবে কম? কমলো কিভাবে? যেমন সবগুলোর জন্য আলাদা করে আছে, ক্যারিয়ার সিগন্যাল আলাদা আলাদা ক্যারিয়ার সিগন্যাল আমি অ্যাসাইন করছি এক একটা সিগন্যালের জন্য। আচ্ছা, এই যে দুটো পয়েন্ট ডিসকাস করলাম, কারো কোনো কনফিউশন আছে নাকি বুঝছি সবাই, না মাথার উপর দিয়ে যাচ্ছে যে কিছু বুঝতেছি না? হ্যাঁ, পিছন থেকে যায় নাকি, ঘুম পাইছে নাকি, বুঝতেছেন? আচ্ছা, তারপর আসি, দেখেন কি বলেছে, এনহ্যান্সিং ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। দেখেন আপনি যখনই ওয়্যারলেস, দেখেন ওয়্যার্ড কানেকশন গুলাকে আমরা রিডিউস করতে পারি যদি সিগন্যাল আমরা ওয়্যারলেসলি বেশি ট্রান্সমিট করি, তাই না? তাহলে তো আমার ওয়্যার্ড কানেকশন কমে আসতেছে। তো এটা একমাত্র পসিবল হয়েছে হচ্ছে কার জন্য? মডুলেশনের কারণে। বুঝতে পারছেন? মডুলেশন আমাদেরকে হেল্প করছে ওয়্যার্ড কানেকশন গুলাকে রিডিউস করার জন্য, হ্যাঁ, যাতে আমরা ওই যে লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আপনি যদি এয়ারে ট্রান্সমিট করে দেন, হ্যাঁ, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল নানান রকমের ইন্টারফারেন্সে হারিয়েই যাবে। সেটা পাঠাইতে পারতাম আমরা হচ্ছে কেবল দিয়ে, তাই না? তাও খুব বেশি দূর পর্যন্ত কিন্তু ট্রান্সমিট করতে পারবে না। তো এটার এই জিনিসটাকে, প্রসেসটাকে আরো ইজিয়েস্ট করে দিছে কে? আমাদের ওয়্যারলেস কানেকশন। এবং এই ওয়্যারলেস কানেকশনে এখানে কে হেল্প করছে বেশি? সেটা হচ্ছে মডুলেশন, কারণ হচ্ছে সিগন্যাল স্ট্রেংথ আমি বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তো পরের কারণটা যেটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ, সেটা হচ্ছে এই যে বলছি মানে আগেরটার সাথে রিলেটেড, এই যে আমি ওয়্যারলেস কানেকশনকে আমরা এখন বেশি ইউজ করি সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে, যদি এটা ডিপেন্ড করতেছে আবার সেই পারপাসের উপর, বা কোথায় আমি কখন আমি ট্রান্সমিট করতে যাচ্ছি, কি পারপাসে সিগন্যাল ট্রান্সমিট করছি, বা কতদূর পর্যন্ত আমার সিগন্যাল যাবে। তো যখনই ওয়্যারলেস কানেকশনের কথা আসছে তখনই কিন্তু অ্যান্টেনার প্রসঙ্গ আসছে, তাই না? যে আপনার সিগন্যাল যে ট্রান্সমিট করবে তার জন্য অ্যান্টেনা প্রয়োজন। এখন এখানে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, তাহলে আমার কোন হাইটের অ্যান্টেনা প্রয়োজন। ঠিক আছে? অ্যান্টেনা হাইট কেমন হবে? আমি যে সিস্টেম ডিজাইন করব, আমি যে অ্যান্টেনা ইউজ করব, তো এই অ্যান্টেনার হাইট জানতে হবে আমাদেরকে। সেই অ্যান্টেনা কতটুকু পাওয়ার রেডিয়েট করতে পারবে, কতটুকু পাওয়ার রেডিয়েট করার ক্যাপাসিটি কার কেমন, সেই ইনফরমেশনগুলোও কিন্তু আমাদের জানা প্রয়োজন। তো এইখানে মডুলেশন আমাদেরকে কিভাবে হেল্প করে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, তার আগে বলি অ্যান্টেনা হাইট। হ্যাঁ, হাইট ক্যালকুলেট করবো আমরা। হ্যাঁ, অ্যান্টেনা হাইটকে আমরা এই দ্বারা রিপ্রেজেন্ট করি। সো ইফিশিয়েন্ট ট্রান্সমিশন হওয়ার জন্য বা প্র্যাকটিক্যালি অ্যাচিভেবল হাইট হচ্ছে আপনার λ/4। ঠিক আছে? কোয়ার্টার ওয়েভলেন্থ বলে। অ্যান্টেনা হাইট অবশ্যই কি হতে হবে? λ/4। এখন আমরা জানি যে ওয়েভলেন্থের সাথে তো আমার ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে কি? কি সেটা বলতে পারবেন? v =
লাইট স্পিড। সো c সমান কি f ল্যামডা, তাই তো? আচ্ছা, এখন ধরেন আমরা দুই ধরনের ফ্রিকোয়েন্সি ধরে একটু টেস্ট করি। একটা ধরবো হায়ার ফ্রিকোয়েন্সি, একটা ধরবো হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি। ধরেন কত ধরবো বলেন? 100 হার্টজ ধরি একটা, আর একটা ধরি হচ্ছে কত ধরবো বলেন? 10 গুণ 10 ধরবো কত? 100 মেগা ধরবো না আর কত ধরবো? 1000 হার্টজ। 1000 কিলো ধরি, ঠিক আছে? আচ্ছা, তো আমার কাছে ধরেন এই দুই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আছে। আমরা জাস্ট দেখতে চাই কোনটার জন্য কত হাইটের অ্যান্টেনা আসলে আমার দরকার এবং কোনটা আসলে প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা পসিবল, এটা দেখতে চাচ্ছি আসলে। তাহলে ধরেন আপনার কাছে এই দুই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এখন যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, আমাদের টার্গেট হচ্ছে হাইট ক্যালকুলেট করা। তাহলে হাইট ক্যালকুলেট করতে গেলে আমাকে ল্যামডা জানতে হবে, ওয়েভলেন্থ জানতে হবে। তাহলে এখান থেকে ওয়েভলেন্থটা একটু বের করেন সবাই। c/f ল্যামডা 1 কত, ল্যামডা 2 কত এবং h1 কত, h2 কত, এটা একটু করেন তো সবাই। বুঝতে পারছি কি করতে যাচ্ছি? আমরা একটু টেস্ট করতে যাচ্ছি যে কিভাবে মডুলেশন আমাদেরকে অ্যান্টেনা হাইট চুজ করতে হেল্প করছে। এটা একটু আমরা করি, তারপরে আমরা আবার ডিসকাশনে যাই। ম্যাম, হ্যাঁ, হাইটটা বলতে কি মানে আমার ডিস্ক যে ওইটা না, জাস্ট হাইট এখন ডিস্কটার কাছে ডিসপ্লের কাজ হচ্ছে কতটুকু পাওয়ার সে রেডিয়েট করবে, ওই ক্যাপাসিটিটা আছে আছে, ওটা পয়েন্ট পয়েন্টে আছে। হ্যাঁ, একটা হচ্ছে 3 to 10 to the power 6 3 কোনটা? এটা কত? 3 to 10 to the power 6। 3 into 10 to the power 6। আচ্ছা, হাইট কত? এটার জন্য হাইট কত? করেন তো কত আসে? 750 into 10 to the power 3। দুইটার জন্য একটু সবাই বের করেন। এটা 750k। আচ্ছা, এটা কত? কিলোমিটার মিটার না, মিটার বাই ক্যালকুলেট করে যা আসে সেটা নাই, তারপরে বলছি। কোনটা? এটা কত? 75 মিটার। আচ্ছা, এটা কত আসছে? 300 শুধু 300। ওকে, আচ্ছা, এই ক্যালকুলেশন তো সবাই করেছি। কি করছি এখানে বলেন তো আমাকে একটু? আমি আপনাদেরকে দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ধরেন দুই ধরনের সিগন্যাল দিয়েছি, একটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির আরেকটা সিগন্যাল দিয়েছি। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই যে ফ্রিকোয়েন্সি দুটো যে ট্রান্সমিট করবে, তাহলে কোনটার জন্য কত হাইটের অ্যান্টেনা আমার প্রয়োজন, ঠিক আছে? কোন অ্যান্টেনা কতটুকু ফ্রিকোয়েন্সি সে কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে, সেটা আমাদের জানার দরকার। তো এটা আমরা জানি যে ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে ওয়েভলেন্থের একটা কি রিলেশন আছে বলতো? হ্যাঁ, তাহলে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ওয়েভলেন্থ কি হবে? কমে, তাই না? ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে ওয়েভলেন্থ হয় হচ্ছে ডিক্রিজ করে, তাই তো? আচ্ছা, এখন দেখেন আমার 100 হার্টজের জন্য ওয়েভলেন্থ পেলাম কিন্তু অনেক বড়, এটা ছিল লোয়ার ফ্রিকোয়েন্সি, সো এটার জন্য ওয়েভলেন্থ হচ্ছে হাই। তার জন্য আমার অ্যান্টেনার হাইট কত লাগবে দেখেন? 750 কিলোমিটার। সো 750 কিলোমিটার। আপনি কিন্তু এই যে লেন্থে চিন্তা করেন, এইদিকে না কিন্তু লেন্থে চিন্তা করেন, ঠিক আছে? লেন্থে চিন্তা করলে কত উঁচু দুনিয়া থেকে লাগবে। এটাকে আসলে প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা সম্ভব? ইম্পসিবল। আচ্ছা, সেখান থেকে বুঝলাম ইম্পসিবল। এবার পরেরটাই আসি আমরা। দেখেন, এবার আসি আমার হায়ার ফ্রিকোয়েন্সি যেটা ছিল, এইটার জন্য দেখেন আমার যেহেতু এটা ফ্রিকোয়েন্সি হাই, এজন্য এটা ওয়েভলেন্থ পেয়েছি কম, তাই তো? আচ্ছা, এটার জন্য অ্যান্টেনা হাইট 75 মিটার। এটা তো অ্যাচিভ করা পসিবল। তা তো বড়ই হবে অ্যান্টেনা। ধরেন এই যে বাসায় ছাদে যে অ্যান্টেনাগুলো থাকে, এগুলো হাইট দেখছেন?
কম না কিন্তু, হ্যাঁ আর তো বড় ছাদের উপর 75 মানে ম্যাম 10 তলা বিল্ডিং এর চেয়ে বেশি। শোনেন না, অ্যাকচুয়ালি এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা ট্রান্সমিট করি, আরো হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করি। আপনি যদি মাটি থেকে চিন্তা করেন, হ্যাঁ আপনি বাসার ছাদে দেখেন, আপনি দাঁড়ালে কি ওই টাওয়ারগুলো আপনার সমান হবে? আরো বড় কিন্তু। সেটা ডিপেন্ড করতেছে কোথা থেকে আসছে আমার ফ্রিকোয়েন্সি, কোন রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমি ট্রান্সমিট করছি। নরমালি তো এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি আমরা মানে এমনি ট্রান্সমিট করতে পারি না, আরো হায়ার রেঞ্জের ফ্রিকোয়েন্সি দিয়ে তাদেরকে মডুলেট করে ট্রান্সমিট করি। তো ওই আমরা এখানে জাস্ট একটা বুঝাইতে চাচ্ছি, একটা ধারণা দিতে চাচ্ছি যে ফ্রিকোয়েন্সি কম বেশি হলে কি হয়। তো দেখেন 75 মিটার এটাও কিন্তু কম না, 75 মিটার এটাও কিন্তু কম না। বাট দুইটার মধ্যে যদি আমরা ডিফারেন্স করার চেষ্টা করি তাহলে এখন ইজিলি এটা কিন্তু ভিজিবল যে আমার ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে আমার অ্যান্টেনা হাইট লাগবে অনেক বড়, যেটা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করা সম্ভব না। বুঝতে পারছেন? সেই জন্য আমরা হচ্ছে মডুলেশনের হেল্প নেই, যেখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করে সিগন্যালের ফ্রিকোয়েন্সি মানে আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি, যাতে আমাদের কোথায় হেল্প হচ্ছে? ট্রান্সমিশনে। কিভাবে? এই যে অ্যান্টেনা হাইট সাইজ কমে আসতেছে, হাইট কমে আসতেছে, যেটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাচিভ করতে পারি। বুঝতে পারছেন? এইভাবে মডুলেশন আমাদেরকে অ্যান্টেনা হাইট ডিসাইড করতেও হেল্প করে বা অ্যান্টেনা হাইট রিডিউস করতেও হেল্প করে। সবাইকে বুঝেছি? যদি ধরেন আপনাদেরকে পরীক্ষায় জানতে চাওয়া হয় যে অ্যান্টেনা আমাদেরকে কিভাবে মডুলেশন আমাদেরকে কিভাবে অ্যান্টেনা হাইট রিডিউস করতে হেল্প করে, এক্সপ্লেইন করেন। পারবো না? নিজেদের মতো করে ফ্রিকোয়েন্সি ধরে তারপর হচ্ছে দেখাবেন। সবার কাছে কি এটা ক্লিয়ার? আচ্ছা, এবার হাইট তো ডিসাইড হয়ে গেল, বা হাইট থেকে বুঝলাম যে কি বলে ফ্রিকোয়েন্সি দেখে বুঝলাম যে কম হলে অ্যান্টেনা হাইট বেড়ে যাবে, বেশি হলে অ্যান্টেনা হাইট কমে আসবে। এবার আসি, অ্যান্টেনা হাইট ডিসাইড হয়ে গেছে, এবার হচ্ছে কোন অ্যান্টেনা কতটুকু পাওয়ার রেডিয়েট করবে সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণ আপনার সিগন্যালটা কত ডিসটেন্স পর্যন্ত যাবে তার সাথে রিলেটেড হচ্ছে পাওয়ার, তাই না? সিগন্যাল পাওয়ার কেমন তার উপরে ডিপেন্ড করছে, তার প্রপার ট্রান্সমিশন বা রিসেপশন হবে কিনা সেটা ডিপেন্ড করছে কিন্তু আমার অ্যান্টেনা পাওয়ারের উপর। তো আমরা এখন দেখব যে পাওয়ারের সাথে তার কি রিলেশন আছে। দেখেন দেখি একটু, পাওয়ার রেডিয়েটেড বাই অ্যান অ্যান্টেনা ইজ প্রপোর্শনাল টু L বাই ল্যামডা স্কয়ার। এটা কিন্তু আলাদা ফর্মুলা, ওইটা কিন্তু আলাদা ফর্মুলা, ঠিক আছে? যখন পাওয়ারের প্রশ্ন আসবে তখন পাওয়ার ইজ প্রপোর্শনাল টু L বাই ল্যামডা স্কয়ার। Power equals to K L by lambda square. হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু আগেই দেখেছি ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ওয়েভলেন্থ কমে, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে ওয়েভলেন্থ ডিক্রিজ করে। ওয়েভলেন্থ যদি ডিক্রিজ করে পাওয়ার কি করবে? পাওয়ার বাড়বে। তার মানে ওই অ্যান্টেনা বেশি পাওয়ার রেডিয়েট করতে পারছে, তার মানে সিগন্যালের স্ট্রেংথ বেশি। Frequency যত বেশি strength হবে। বুঝতে পেরেছেন? দেখেন নিচের এটাতে লেন্থ তো বুঝছি আমরা, লেন্থ মানে হচ্ছে অ্যান্টেনা লেন্থ বুঝাচ্ছে, হ্যাঁ? আর ল্যামডা তো ওয়েভলেন্থ আমরা জানি। তো দেখেন কি বলছে, when signal having low frequency signal ওয়েভলেন্থ বেশি, high wavelength, তাই তো, transmitted directly and the power radiated by the antenna is very low। তাহলে পাওয়ার যদি কম রেডিয়েট করে তাহলে সিগন্যাল কি বেশি দূর পর্যন্ত ট্রাভেল করতে পারবে না, ঠিক আছে? সো এখানেও দেখেন ফ্রিকোয়েন্সি হাই হলে ওয়েভলেন্থ লো হবে, পাওয়ার হবে হাই। তার মানে সিগন্যালের পাওয়ার যত হাই হবে নয়েজের পাওয়ার তত কম থাকবে, এসএনআর হাই হবে, সিস্টেম এফিশিয়েন্ট সিগন্যাল সুন্দর মতো ট্রান্সমিট হবে রিসিভার পর্যন্ত। বুঝতে পারছেন? তো এখানেও কিন্তু আমার হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যান্টেনা হাইট ডিসাইড করার জন্য, আর একটা হচ্ছে অ্যান্টেনার পাওয়ার রেডিয়েশন যাতে হাই হয় তার জন্য কিন্তু আমার হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যাল প্রয়োজন। বুঝছি সবাই? শুনুন আরেকবার বলবো, এই যে দেখেন, হ্যাঁ অ্যান্টেনা লেন্থ বুঝতে পারছেন? যে লেন্থ আমি ডিসাইড করে আসলাম,
হাইট ডিসাইড করবে না With the length. লেন্থ তো হাইট, উইথ কিন্তু আলাদা, হাইট কিন্তু লেন্থ। তাহলে আবার আরেকবার বলি, সবাই একটু খেয়াল করি। ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে ওয়েভলেন্থ ডিক্রিজ করে, তাই তো, লোয়ার হয়। দেখেন ওয়েভলেন্থ যদি কমে, এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল না? তাহলে ওয়েভলেন্থ যদি কমে তাহলে পাওয়ার বাড়বে, আবার ওয়েভলেন্থ যদি বাড়ে পাওয়ার কমবে। বুঝতে পারছেন? পাওয়ার কমবে, তাহলে ওয়েভলেন্থ যদি বাড়ে তার মানে তার জন্য ফ্রিকোয়েন্সি ছিল কম, তার মানে পাওয়ার কম হবে। বুঝতে পারছেন? আবার যদি ফ্রিকোয়েন্সি হাই হয়, ওয়েভলেন্থ ডিক্রিজ করছে, ওয়েভলেন্থ ডিক্রিজ করলে আমার পাওয়ার ইনক্রিজ করবে, তার মানে ওই অ্যান্টেনা বেশি পাওয়ার রেডিয়েট করতে পারবে। সো সিগন্যাল কিভাবে ট্রান্সমিট করে? পাওয়ারের কারণেই তো যায়, তাই না? সো এইখানেও কিন্তু আমাদেরকে মডুলেশন হেল্প করছে, আমার সিগন্যাল ফ্রিকোয়েন্সিটাকে ইনক্রিজ করতে। ঠিক আছে, বুঝেছি সবাই? আচ্ছা, সো এই ছিল মোটামুটি কারণ যেখানে হচ্ছে মডুলেশন আমাদেরকে হেল্প করে, বা মডুলেশন এই কারণগুলো অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা মডুলেশন করি। ঠিক আছে, বা প্রয়োজন কি কি আবার একটু যদি রিপিট করেন, কয়টা কারণ শিখলাম? ব্যান বলেন। মিক্সিং রেট। মডুলেশন কেন করি? পিছনে কেন? সেটা বলেন, পড়া বলেন এবার। পিছন থেকে শুনে যায় তো বলেন। ফারদিন বলেন তো স্যার, কেন আমরা মডুলেশন করব? মডুলেশন কেন জরুরি? হ্যাঁ, নিজে বলতে পারে, বলেন না। 3-4টা কারণ তো শিখলাম, এগুলো বলতে পারবো না। হ্যাঁ বলেন। পারলে বলবো মানে কি? আমি তো এখন জিজ্ঞেস করতেছি। সাইড বলেন। সাইড। ও সরি, নিবি। সাইড চার্টের ঠিক আছে স্যার, আপনি লেক্সিকোটা হ্যাঁ, লেখছেন ওরে বলেন না। দেখে দেখে বলা লাগবে। আচ্ছা, দেখে দেখে বলেন না, কি লেখছেন দেখে। আও দেন ম্যাম মানে সিগন্যাল সিগন্যাল কিভাবে বাড়াচ্ছে? মানে হাই লো করে আর কি কি হাই মডুলেশন করে আর কি। আসিফ বলেন তো স্যার। মডুলেশন কেন করি? হ্যাঁ, কেন করি একটু এক্সপ্লেইন করেন তো আমাদেরকে। মডুলেশন মানে আমাদের কমিউনিকেশনের জন্য আমরা মডুলেশনটা করি মেইনলি। কিভাবে হেল্প করছে, কিভাবে আমাদের? ম্যাম, যখন আমরা ওয়েভলেন্থ বাড়াচ্ছি তখন আমাদের অ্যান্টেনা সাইজটা রিডিউস হচ্ছে, যেটা আমাদের মানে হেল্প করে, এটা মেইনলি হেল্প করে। আর বলো না কি বলে, আর সুন্দর করে একটু গুছিয়ে বলেন। আপনাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি শুরু করলেন আমার দাদার নাম এই ছিল, আমার বাবা ওই ছিল, তাহলে হলো। আর সুন্দর করে আমি যদি জিজ্ঞেস করি যে আসিফ আপনার পরিচয় বলেন, তাহলে তো আগে আপনার নাম বলবেন, মানে সিকোয়েন্স আকারে আসবেন, তাই না? সুন্দর করে একটু গুছিয়ে বলেন, কোথা থেকে হঠাৎ করে অ্যান্টেনা দিলাম, ওয়েভলেন্থ আসলো, কেন ওয়েভলেন্থ আসলো? শান্ত বলেন। হ্যাঁ, কয়েকটা রিজন বলেন, আমরা কেন মডুলেশন করব? ম্যাম আপনি আমার ফ্রেন্ড রাহুলকে জিজ্ঞেস করুন। করব, শান্ত করো। যে সোর্স সিগন্যালটা থাকে সেটা হচ্ছে যে কি, এই সবাই একটু শুনি। সেটার ফ্রিকোয়েন্সি অনেক কম থাকে, হ্যাঁ, লো ফ্রিকোয়েন্সি থাকে, যার কারণে আসলে আমরা লং ডিসটেন্স আসলে ওই লো ফ্রিকোয়েন্সির সিগন্যালটা আসলে ট্রান্সমিট করতে পারি না, বা হচ্ছে ট্রান্সমিট করলেও সেটা আসলে একটা নির্দিষ্ট ডিসটেন্স থেকে সেটা আসলে ট্রান্স করা হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে কি মডুলেশনের মাধ্যমে একটা ক্যারিয়ার সিগন্যালকে তার সাথে মার্চ সবাইকে শুনছি, ভুল হলে কিন্তু ধরে দেবেন। হ্যাঁ, ক্যারিয়ার সিগন্যালকে তার সাথে মার্চ করে হচ্ছে যে কি আমরা একটা নতুন সিগন্যাল ক্রিয়েট করি, যেটার মধ্যে মেসেজ সিগন্যাল থাকে, ক্যারিয়ার সিগন্যাল থাকে, এবং যার ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়, যার কারণে আমরা অনেক দূর গতিতে ট্রান্সমিট করতে পারি। এটা হচ্ছে যে কি বেসিক্যালি মডুলেশন করা। আর তারপর আচ্ছা, বেসমেন্ট সিগন্যাল যেটা বলেন, বেসমেন্ট সিগন্যালটা হচ্ছে যে কি বেসিক্যালি আমরা মডুলেশন করার আগে যে সিগন্যালটা থাকে, মানে বিফোর মডুলেশন করার আগে, তো সেটা বেসিক্যালি আমরা একটা শর্ট ডিসটেন্সে যে সমস্ত সিগন্যাল পাঠাই, বাইনারিতে কোয়ান্টাইজেশন করে ডিকোড করে আসলে আমরা যেগুলো বাইনারিতে আসলে কনভার্ট করি, যেগুলো
জন্য আসলে বেসমেন্ট সিগন্যাল থাকে রিজন কি কেন করি সে রিজনে আসে শান্তমুন্না আসছে শান্তমুন্না আসছেন জি স্যার বলেন তো শান্তমুন্না বলেন মডুলেশন কেন করি বসেই বলেন অসুবিধা নেই কি পড়াইছি তাহলে এতক্ষণ ধরে কেউ বলতে পারতেছে না জি ম্যাম রাতুল পারবে এই রাতুল বলেন ক্লাসে তো ছিলেন না ক্লাসে ছিলেন না ম্যাম আমি কিছু বলি হ্যাঁ বলেন এই কষ্ট করে বলেন আমরা মডুলেশনটা করি মূলত মেসেজ সিগন্যালের সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করার জন্য করে লাগতি আমার যদি আচ্ছা আমি যেতেছি আস্তে আস্তে হ্যাঁ এটা এমনি যদি আমরা পাস করি এটা কি ডিস্টর্ট হয়ে যায় উইক হয়ে যায় নয়েজ অ্যাড হয় তো ক্যারিয়ার সিগন্যাল কখনো আর কি চেঞ্জ হয় না আমার মেইন সিগন্যাল থাকে ক্যারিয়ার সিগন্যাল চেঞ্জ হয় মেইন সিগন্যালটা কোনো চেঞ্জ হয় না ক্যারিয়ার সিগন্যালে চেঞ্জ হয় চেঞ্জটা হয় না চেঞ্জটা আমরা করি করি আর কি আমি জানতে চাচ্ছি আসলে কেন আমরা মডুলেশনটা করি ওইটা ওইটাকে জান তো এখানে দুইটা কারণ প্রথমে বলা হয়েছে কি রকম? তো স্ট্রেংথটা বাড়ানো হয় কিভাবে আর বাড়াচ্ছে স্ট্রেংথটা বাড়ানো হয় ফ্রিকোয়েন্সিটা হাই করে আচ্ছা তো হলো আর দ্বিতীয় কারণ হলো সিগন্যাল মিক্সিং এটা প্রিভেনশন করার জন্য যাতে একটা অন্যটার সাথে কিভাবে করছি overlap প্রিভেনশনটা না কিভাবে হয়। করছি এটা কি ম্যাম যতগুলা সিগন্যাল থাকে ওইটার সাথে আমরা একটা করে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করি একই রকম ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করব সবার সাথে না ম্যাম না তো সিগন্যালটা মিক্স হয়ে যাবে হ্যাঁ তারপর আচ্ছা ফ্রিকোয়েন্সির সাথে ম্যাম ওয়েভলেন্থ একটা কানেকশন আছে কি রকম এটা হলো ম্যাম প্রপোর্শনাল ডিরেক্ট প্রপোর্শনাল এই যে এখানে দিকে তাকান না কি হয় c equal to f lambda হ্যাঁ তাহলে ল্যামডা সমান সমান কি c/f তাই না ল্যামডা সমান সমান কি c/f তাহলে এটার মধ্যে রিলেশন কি ইনভার্সলি প্রপোর্শনাল তাই না আচ্ছা একটা বাড়লে একটা ডিক্রিজ করবে হ্যাঁ তারপর বলেন মডুলেশনটা আর কি আমাদের অ্যান্টেনা হাইট ডিসাইড করতে সাহায্য করে কিভাবে ম্যাম নিজে ম্যাথটা দেখাই নাকি শুধু ম্যাথের মেইন ঠিক কি এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যখন বাড়ায় দিব তখন ল্যামডা সাইজ কমে যাবে হ্যাঁ। ল্যামডাটা কমলে হচ্ছে পাওয়ার ডিসিপেশনটা বাড়ে মানে পাওয়ার যে রেডিয়েশন হ্যাঁ পাওয়ার রেডিয়েশনটা বাড়লে এটা বেশি দূর যেতে পারবে তাহলে আমি ছোট অ্যান্টেনা ইউজ করলেও সেটা আমার পাওয়ার বেশি পাবো আর কি। পাওয়ার বেশি পাবো ঠিক আছে ওয়েভলেন্থ যত আর কি কমবে এই সিচুয়েশনটা আর ফ্রিকোয়েন্সি হাই হলে ল্যামডা কমে যায় আর পাওয়ারটা বেড়ে যায় সবাই কি বুঝেছি কি যে বুঝছেন কতজনকে জিজ্ঞেস করলাম বলতেই পারলেন না থ্যাংক ইউ মিরাজ তারপরে ম্যাম কি প্যারামিটারস এর কথা বলছিলেন হ্যাঁ একটা অ্যাম্পলিটিউড হ্যাঁ এই প্যারামিটারের প্রসঙ্গে আসবো এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো যারা বুঝি নাই তারা আবার রিভিউ করবে এই যে ক্লাসে যাদের মনোযোগ নেই তারাই বুঝি নাই আচ্ছা আচ্ছা তার মডুলেশন আমরা উপকারিতা কি এই যে একটা কি আছে আচ্ছা দ্রুত শেষ করি বাকি যে লাইন শেষ করব শর্ট ডিসটেন্সে তো বেসমেন্ট সিগন্যালের মডুলেশন আছে হ্যাঁ শর্ট ডিসটেন্সে বেসমেন্ট ট্রান্সমিশন করি মানে মডুলেশন ছাড়া ট্রান্সমিট করি সেটা একবার রেঞ্জ আছে যে এত কিলোমিটার এত মিটার পর্যন্ত আমরা ট্রান্সমিট করতে পারবো ওটা নির্দিষ্ট রেঞ্জ আছে ধরেন আপনি আপনার ইয়ে থেকে যে ল্যান্ড কানেকশন সেটা আনি আমরা ঠিক আছে তো অল্প ডিসটেন্সের জন্য আমরা টানি সো এটা মডুলেশন ছাড়াও সিগন্যাল ট্রান্সমিট করতে পারি বাট লাইন কোডিং করে পারবে যেটা লং ডিসটেন্স এটাকে কি বলে ছোট অ্যান্টেনা দিয়ে হলে লং ডিসটেন্সে যখন মডুলেশন করে পাঠাই তখন ওটার নাম হয়ে যায় পাস ব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম যে কোনো কিছু বেস দিয়ে কি বোঝায় পাস ব্যান্ড ট্রান্সমিশন সিস্টেম ব্যান্ড মানে রেঞ্জ বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ বুঝতে পারছেন পাস ব্যান্ড ট্রান্সমিশন মানে হচ্ছে উইথ মডুলেশন হ্যাঁ উইথ মডুলেশন আর বেস ব্যান্ড মানে হচ্ছে উইদাউট মডুলেশন যখন সিগন্যাল ট্রান্সমিট হয়
ব্রেক টাইম একটু ল্যাব তো 3 ঘন্টা না ওখানে বসার জায়গা আছে কয়জন আসছে আজকে ম্যাম 20 জন বসার জায়গা আছে ভাগো মানে ওই যে ল্যাব না করে ভাগো ল্যাব না করে ভাগা চলে না ল্যাব তো আছে করাবোই ওই যে ব্রাঞ্চ চলে আসছে 15 মিনিট লাগবে পরীক্ষা দিতে টিফিনে এমনিতেই সময় থাকে না হইব কি পরে লাস্টে 2টা থেকে দেরিতে আসবে ঘুরে ফিরে এদিক দিয়েও লস ওদিক দিয়েও লস দেখা গেছে এখন 15 মিনিট লেট হবে না দেন 2টার পরে আসবে পরে তার মানে ওই টাইমটা যদি 2টা ক্লাসে কি করব তাহলে ল্যাব নিব প্লিজ দিলে ভালো হয় প্লিজ কষ্ট করে রাখতে ঠিক আছে তাহলে ল্যাবে হবে 3:30টায় ঠিক আছে 9:03 তাহলে একটু 5 মিনিট বলে ছেড়ে দেই আচ্ছা দেখেন তো নরমালি মডুলেশন হচ্ছে আমরা জানি কি অ্যানালগ আর ডিজিটাল এই দুই রকমের হয় তাই না আচ্ছা যদি এই ছবিটা আমি একটু চেঞ্জ করব চেঞ্জ করে আমি আপলোড করব হ্যাঁ এই যে টাইপ সেটের ছবিটা দেখতে পাচ্ছেন এই সবাই এদিকে তাকাই এখান থেকে ইয়েতে শুরু করব পরে ডিসকাশন স্টার্ট করব দেখেন মডুলেশন হচ্ছে নরমালি আমরা জানি যে অ্যানালগ আর ডিজিটাল এই দুই রকমই শুনি ঠিক আছে আচ্ছা বলেন তো অ্যানালগ সিগন্যাল কি ডিসক্রিট হতে পারে হ্যাঁ এটা যত দূর করব আমরা পাইতে পারি কেন কারণ মেথড থেকে পাইতেছি অ্যানালগ সিগন্যাল কন্টিনিউয়াস আর ডিসক্রিট এই দুটার মধ্যে পার্থক্যটা আশা করি আমরা জানি তো একটা অ্যানালগ সিগন্যাল সেটা কি কয় রকমের হতে পারে কন্টিনিউয়াস আর ডিসক্রিট দুই রকমের কি হতে পারে অ্যানালগ কন্টিনিউয়াস আর অ্যানালগ কি সেম কোথায় পার্থক্য কোথায় অ্যানালগ সিগন্যাল ডিসক্রিট টাইমের জন্য একটা যে সিগন্যাল টাইম পরে আমরা যদি কোনো সিগন্যালটা একদম টাইমের সাপেক্ষে চলে একদম একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট আমি বলতে চাচ্ছি যে ডিসক্রিট সিগন্যালটা কি অ্যানালগ না ডিজিটাল আচ্ছা ডিজিটাল কেন ডিজিটাল তো ডিজিটাল কি এক না ম্যাম এ তো কন্টিনিউশন করা লাগবে আরো কত টাকা তাহলে ইয়ে কি অ্যানালগ কোনটা থেকে জিজ্ঞেস করছি ডিসক্রিট ডিসক্রিট তা ডিসক্রিট সিগন্যাল কি হ্যাঁ কি ডেফিনেটলি অ্যানালগ দেখেন অ্যানালগ সিগন্যাল দুই ফরমেশনে থাকে কন্টিনিউয়াস ফরমেশনে অর ডিসক্রিট ফরমেশনে ঠিক আছে ডিসক্রিটের যেটা হয় জাস্ট হচ্ছে চেহারাটা চেঞ্জ হয় মানে টাইম এবং অ্যামপ্লিটিউড দুটোই ডিসক্রিট বুঝতে পারছেন ডিসক্রিট সিগন্যালে যেটা হয় সেটা হচ্ছে এই যে টাইম তো ডিসক্রিট তাই না এবং এখানে অ্যামপ্লিটিউডও কিন্তু ডিসক্রিট অ্যানালগ সিগন্যালে কি হয় সরি কন্টিনিউয়াসে কি হয় টাইম কন্টিনিউয়াস বাট অ্যামপ্লিটিউড তো ডিসক্রিট যদি চিন্তা করেন এই যে যখন সিগন্যাল আমার মুভ করছে ফিক্স তো না তাই না তাহলে এটা কিন্তু টাইমের দিকে কন্টিনিউয়াস বাট অ্যামপ্লিটিউড এক্সেসে যদি চিন্তা করেন তাহলে কিন্তু ডিসক্রিট আর ডিজিটাল কি ডিজিটাল কি ডিজিটাল হচ্ছে না টাইমের দিক দিয়ে ডিসপ্লে না ওদিকে এটা তো তো মনে রাখবে যে এই দুইটা ওই যে আমরা যেটা জানি যে অ্যানালগ আর ডিজিটাল তো ডিজিটাল মডুলেশন টেকনিকও আছে আর অ্যানালগের হচ্ছে দুইটা পার্ট হয় কন্টিনিউয়াস আর হচ্ছে পালস বুঝতে পারছেন মানে কন্টিনিউয়াসের আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে পালস যেটাকে ডিসক্রিট ফরমেশনে রিপ্রেজেন্ট করা হয় এখান থেকে আমরা হচ্ছে পরের ডিসকাশন স্টার্ট করব ঠিক আছে এখানে